আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে যে ভিন্ন ভিন্ন সময়ে ইসরায়েলের উপর এত এত মিসাইল, রকেট আর ড্রোন হামলার পরেও এই দেশে এত কম মানুষ কেন মারা যায়? যখন শত শত ব্যালিস্টিক মিসাইলের আগুনে রাতের আকাশ দিনের মতো আলোকিত হয়ে যায়, পুরো শহর জুড়ে কান ফাটানো সাইরেন বাজতে থাকে, তখন এই মানুষগুলো কোথায় গিয়ে লুকায়? আর যিনি এই পুরো নির্দেশ দিচ্ছেন, যিনি অন্য দেশে ধ্বংসযজ্ঞ চালানোর মূল কারিগর, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মাথার উপর যখন বোমাবর্ষণ হয়, তখন তিনি কোথায় থাকেন? তিনি কেন কখনো হামলার শিকার হন না? চলুন আজ সেই অদৃশ্য দেয়ালের পেছনের গল্পটা একটু গভীরে গিয়ে জানার চেষ্টা করি। যখনই ইরান বা হিজবুল্লাহর তরফ থেকে কোনো ভয়াবহ মিসাইল হামলার খবর আসে, নেতানিয়াহু যেন জাদুর মতো হাওয়া হয়ে যান। তিনি সাধারণ মানুষের মতো রাস্তায় দৌড়ান না বা সাধারণ কোনো পাবলিক শেল্টারেও আশ্রয় নেন না। তার ঠিকানা হয় মাটির শত শত ফুট গভীরে। জেরুজালেমের পাহাড়ি এলাকার গভীরে তৈরি করা হয়েছে ন্যাশনাল ম্যানেজমেন্ট সেন্টার নামের এক ভয়ঙ্কর সুরক্ষিত এবং গোপন বাংকার। এই বাংকারটি মাটির এত গভীরে এবং এর চারপাশে রিইনফোর্সড কংক্রিটের দেয়াল এতই পুরু যে পৃথিবীর কোনো শক্তিশালী বাংকার বাস্টার বোমারও সাধ্য নেই এর ভেতরে সামান্য আছর কাটার। এমনকি সরাসরি পারমাণবিক হামলা হলেও এই বাংকারের ভেতরে থাকা মানুষগুলো গায়ে একটু আঁচ লাগবে না। শুধু তাই নয়, জেরুজালেমেই মার্কিন ধনকুবের ফিলিপ পরিবারের একটি বিলাসবহুল ভিলা রয়েছে। সেই ভিলার নিচে তৈরি করা হয়েছে অত্যাধুনিক এক পারমাণবিক বাংকার। যখনই বিপদের গন্ধ পাওয়া যায়, নেতানিয়াহু সপরিবারে সেখানে গিয়ে আশ্রয় নেন। মাথার উপরে যখন মৃত্যুর বৃষ্টি ঝরে, সাধারণ মানুষ যখন সাইরেনের শব্দে আতঙ্কিত হয়ে শেল্টারের দিকে ছোটে, তিনি তখন মাটির শত ফুট গভীরে পরম শান্তিতে বসে কফির মুখে চুমুক দিতে দিতে যুদ্ধের নতুন ছক কষেন। তেল আবিবের সামরিক সদর দপ্তরে ঠিক নিচে রয়েছে এমন আরেকটি বিশাল আন্ডারগ্রাউন্ড কমান্ড সেন্টার, যাকে হিব্রু ভাষায় বলা হয় বোর বা গর্ত। সেখান থেকেই ইসরায়েলের শীর্ষ সামরিক কর্মকর্তারা পুরো যুদ্ধ পরিচালনা করেন। এই বাংকারগুলো এতই গভীরে যে সাধারণ কোনো বোমার স্প্রিন্টার বা কম্পন সেখানে পৌঁছাতেই পারে না। নেতাদের এই দুর্ভেদ্য অবস্থানের কারণেই তারা থাকেন ধরাছোঁয়ার একদম বাইরে। কিন্তু নেতারা না হয় মাটির নিচে পরম আরামে লুকালেন, কিন্তু ইসরায়েলের সাধারণ মানুষ কেন মরে না? আকাশ থেকে পড়া এত এত মিসাইল, যেগুলো এক একটা আস্ত বহুতল ভবন ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, সেগুলো যায় কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের তাকাতে হবে ইসরায়েলের রাতের আকাশের দিকে। এর পেছনে সবচেয়ে বড় জাদুকরী অস্ত্রটির নাম হলো আয়রন ডোম। আকাশ থেকে যখন কোনো মিসাইল বা রকেট ইসরায়েল থেকে ধেয়ে আসে, তখন রাডারে তা ধরা পড়ার সাথে সাথে এই সিস্টেম সেকেন্ডের ভগ্নাংশে হিসাব করে ফেলে মিসাইলটি ঠিক কোথায় গিয়ে পড়বে। এটা কোনো জাদুমন্ত্র নয়, এটা হলো নিখুঁত এবং ঠান্ডা মাথার গাণিতিক হিসাব। যদি রাডারের হিসাব বলে যে শত্রুর মিসাইলটি কোনো ফাঁকা মাঠ, জঙ্গল বা মরুভূমিতে পড়বে, তখন আয়রন ডোম তাকে কিছুই করে না, তাকে শান্তিতে মাটিতে পড়তে দেয়। কারণ আয়রন ডোমের প্রতিটি ইন্টারসেপ্টর মিসাইলের দাম প্রায় লাখ লাখ ডলার। ফাঁকা মাঠে পড়া মিসাইল আটকাতে তারা এই বিপুল পরিমাণ টাকা নষ্ট করে না। কিন্তু যদি হিসাব বলে যে মিসাইলটি কোনো শহর, স্কুল, হাসপাতাল বা মানুষের বসতির উপর পড়বে, ঠিক তখনই আয়রন ডোমের লঞ্চার থেকে প্রচণ্ড বেগে ছুটে যায় ইন্টারসেপ্টর মিসাইল। আর আকাশের বুকে দুই মিসাইলের মুখোমুখি সংঘর্ষে তৈরি হয় বিকট বিস্ফোরণ। শত্রুর মিসাইল মাটিতে পড়ার আগেই আকাশে ছাই হয়ে যায়। দূর থেকে দেখলে মনে হয় রাতের আকাশে যেন কোনো বিশাল আতশবাজির উৎসব চলছে। তবে আয়রন ডোম শুধু ছোট বা মাঝারি পাল্লার রকেট আটকাতে পারে না। ইরান বা ইয়েমেন থেকে ছোড়া বড় এবং বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইলগুলো আটকানোর জন্য শুধু আয়রন ডোম যথেষ্ট নয়। এর জন্য তাদের কাছে আছে আরও ভয়ঙ্কর এবং অত্যাধুনিক প্রযুক্তি, যার নাম ডেভিডস স্লিং এবং অ্যারো সিস্টেম। এই অ্যারো সিস্টেম এত অত্যাধুনিক যে এটি পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে মহাশূন্যে গিয়েও শত্রুর মিসাইলকে ট্র্যাক করে ধ্বংস করে দিতে পারে। এই ত্রিস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণেই শত্রুদের ছোঁয়া 99% মিসাইল ইসরায়েলের মাটিতে পড়ার আগেই আকাশের বুকেই ধ্বংস হয়ে যায়। এটা যেন পুরো দেশের উপর একটা অদৃশ্য লোহার ছাতা মেলে ধরা আছে, যা যে কোনো দিক থেকে আসা মৃত্যুকে মাঝপথে রুখে দেয়। কিন্তু পৃথিবীতে মানুষের তৈরি কোনো প্রযুক্তিই তো শতভাগ নিখুঁত নয়। মাঝে মাঝে আয়রন ডোম বা অ্যারো সিস্টেম ব্যর্থ হয়, রাডার ফাঁকি দিয়ে কিছু মিসাইল এসে পড়ে শহরের বুকে। তাহলে তখন মানুষ বাঁচে কিভাবে? শুধু আয়রন ডোম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলিদের বাঁচিয়ে রাখেনি, তাদের আসল রক্ষা কবচ লুকিয়ে আছে তাদের নিজেদের বাড়ির ভেতরেই। 1991 সালে উপসাগরীয় যুদ্ধের সময় যখন ইসরায়েলে স্কাড মিসাইল হামলা চালিয়েছিলেন, তখন ইসরায়েল সরকার বুঝতে পেরেছিল শুধু প্রযুক্তি দিয়ে মানুষকে সবসময় বাঁচানো যাবে না। এরপর তারা এক অদ্ভুত এবং কঠোর আইন পাশ করে। আইনটি হলো ইসরায়েলে নতুন কোনো বাড়ি, ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট তৈরি করতে হলে যে সেখানে অবশ্যই একটি মামাদ বা সেফ রুম থাকতে হবে। এই রুম ছাড়া কোনো বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয় না। এই মামাদ বা সেফ রুম কোনো সাধারণ ইটের দেয়ালের রুম নয়। এর দেয়ালগুলো তৈরি হয় অত্যন্ত পুরো রিইনফোর্স কংক্রিট দিয়ে, যা সরাসরি মিসাইল বা বোমার আঘাত সহ্য করতে পারে। এই রুমের জানালার কাজগুলো এমন এক বিশেষ
প্রযুক্তিতে তৈরি, যা বোমা বিস্ফোরণের প্রচন্ড ধাক্কায়ও বা শকওয়েভও ভাঙে না। আর দরজাগুলো ভারী স্টিলের তৈরি, যা কোনোভাবেই ভেদ করা সম্ভব নয়। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই রুমগুলো সম্পূর্ণ এয়ারটাইট বা বায়ুরোধী। যদি শত্রুরা কোনো বিষাক্ত রাসায়নিক গ্যাস বা পারমাণবিক হামলাও চালায়, এই রুমের ভেতরে থাকা অত্যাধুনিক ফিল্টারেশন সিস্টেম বাইরের বিষাক্ত বাতাসকে ছেঁকে পরিষ্কার করে ভেতরে পাঠায়। যখনই শহরে রেড অ্যালার্ট বা সাইরেন বেজে ওঠে, ইসরায়েলিদের হাতে বেঁচে থাকার জন্য সময় থাকে মাত্র 15 থেকে 90 সেকেন্ড। বর্ডার এলাকার মানুষের হাতে সময় থাকে আরো কম, মাত্র 15 সেকেন্ড। এই সামান্য সময়ের মধ্যে তারা দৌড়ে নিজেদের ঘরের সেই কংক্রিটের সেফ রুমে ঢুকে যায় এবং ভারী স্টিলের দরজা ভেতর থেকে লক করে দেয়। রাস্তাঘাটে যারা থাকে তাদের জন্য প্রতিটি মোড়ে, প্রতিটি বাস স্টপের পাশে তৈরি করা আছে পাবলিক শেল্টার বা কংক্রিটের বাংকার। মাথার উপর দিয়ে মিসাইল উড়ে গেল বা আশেপাশে কোনো ভবনে সরাসরি বোমা পড়লেও তারা সেই ছোট্ট কংক্রিটের রুমের ভেতর সম্পূর্ণ নিরাপদ থাকে। বোমা হয়তো বাড়ির ড্রয়িং রুম বা ছাদ উড়িয়ে দেয়, কিন্তু সেফ রুমের কোনো ক্ষতি করতে পারে না। ইসরায়েলের মানুষ এই চরম যুদ্ধের পরিবেশের সাথে পুরোপুরি মানিয়ে নিয়েছে। এটা তাদের দৈনন্দিন জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। ছোটবেলা থেকে স্কুলের শিশুদের শেখানো হয় সাইরেন বাজলে ঠিক কত সেকেন্ডের মধ্যে কোথায় দৌড়ে যেতে হবে। তাদের সবার মোবাইল ফোনে রেড অ্যালার্ট নামের অ্যাপ ইনস্টল করা থাকে, যা হামলার কয়েক মুহূর্ত আগেই সিগন্যাল দিয়ে দেয়। পুরো দেশটা যেন একটা বিশাল সামরিক ক্যাম্প। একটা শিশু জন্ম নেওয়ার পর থেকে বুঝতে শেখে যে আকাশ থেকে যে কোনো সময় মৃত্যু নেমে আসতে পারে এবং তাকে সেই মৃত্যুকে ফাঁকি দিয়ে বাঁচতে হবে। সুতরাং ইসরায়েলে যখন শয়ে শয়ে মিসাইল হামলা হয়, তখন তা কোনো অলৌকিক কারণে ব্যর্থ হয় না। এর পেছনে রয়েছে বছরের পর বছর ধরে তৈরি করা নিখুঁত প্রযুক্তি, শত শত বিলিয়ন ডলার সামরিক বিনিয়োগ এবং প্রতিটি নাগরিকের জন্য তৈরি করা সুরক্ষার এক অদৃশ্য জালের মতো ব্যবস্থা। আর ঠিক এই কারণে চারদিক থেকে দেয়া আসা আগুনের গোলার মাঝেও ইসরায়েলের লাশের সারি সারি দেখা যায় না। সাধারণ মানুষরা বাঁচার জন্য সেকেন্ডের নোটিশেই কংক্রিটের ঘরে দৌড়ায় আর আয়রন ডোম আকাশে পাহারাদের মতো কাজ করে। আর ক্ষমতার একেবারে শীর্ষে থাকা নেতারা মাটির শত ফুট গভীরে বিলাসবহুল এবং দুর্ভেদ্য বাংকারে বসে এমন এক অদৃশ্য বোতাম টিপতে থাকেন, যার ফলে ধ্বংস, হাহাকার আর মৃত্যুর আসল খেলা চলতে থাকে সীমানার ঠিক অন্য প্রান্তে। এভাবেই একটা দেশ আক্ষরিক অর্থে মৃত্যুপুরীর মাঝে থেকেও নিজেদের সুরক্ষিত করে রেখেছে এক অবিশ্বাস্য প্রযুক্তির চাদরে।